প্রথমে দমদম ক্যান্টনমেন্ট থেকে শিয়ালদা, সেখান থেকে ক্যানিং। আমাদের মতন মধ্যবিত্ত বাঙালির সুন্দরবন আসার এই লোকাল ট্রেনই ভরসা। তাই শিয়ালদা থেকে সকাল 7:42-এ ট্রেন ধরে 9টা নাগাদ পৌঁছে গেলাম ক্যানিং। জীবন যুদ্ধের অপর নাম সুন্দরবন, যেখানে জলে কুমির এবং ডাঙায় বাঘ, তাও আবার জেসে বাঘ নয়, এশিয়ার সব থেকে ভয়ানক, সুন্দর এবং মানুষ খেকো বাঘ, দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল টাইগার। এই দুইয়ের সঙ্গে যুদ্ধ তো আছেই, তার পাশাপাশি জীবন জীবিকার বিড়ম্বনা তাড়িয়ে বেড়ায় এখানকার আদি বাসিন্দাদের। সেই জীবিকার খোঁজেই জঙ্গলে প্রবেশ করতে হয় প্রতিদিন, প্রতিনিয়ত। আর সেখানেই বাঘ ওত পেতে বসে আছে এক পেট খিদে নিয়ে। ফলে যা হওয়ার তাই হচ্ছে, হারিয়ে যাচ্ছে একের পর এক পরিচিত মুখ। এভাবেই এগিয়ে চলেছে সুন্দরবনের প্রতিদিনের গল্প। এই গল্পের মধ্যেই আমরাও ঢুকে পড়লাম 2 রাত 3 দিন কাটানোর অভিপ্রায় নিয়ে। তাহলে এই গল্পের সঙ্গে আমাদের গল্প মিলেমিশে একাকার হয়ে যাক। শুরুতেই বলে দিই, সুন্দরবন মানে লঞ্চে বসে চর্বচস্য খাওয়াটা একটা অংশ শুধুমাত্র। আসল মজা কিন্তু সেখানে নয়। দেখার জিনিস এখানে অনেক কিছুই। জল, জঙ্গল, এখানকার মানুষজনের জীবন ধারণের পদ্ধতি, উপায়, বিভিন্ন ছোট বড় সাইট সিন, আর ভাগ্যে থাকলে কখনো কখনো কোনো বন্যজন্তুর দর্শন। এই সব কিছুর উপরেও এখানে জঙ্গল কিন্তু প্রকটভাবে বিদ্যমান। তাই এই জঙ্গল দেখার অভিপ্রায়ে আমরা পৌঁছে গেছিলাম সুন্দরবন। শিয়ালদা থেকে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে সকাল 9:25 নাগাদ পৌঁছে গেলাম ক্যানিং। ট্রেন প্রায় 27 মিনিট লেট ছিল। তারপর স্টেশন থেকে গাদাগাদি ভিড় ঠেলে বেরিয়ে পড়লাম। বেরিয়েই দেখলাম অনেক ট্রাভেল অপারেটর এই ক্যানিং স্টেশনের বাইরেই দোকান খুলে বসেছেন। আমাদের ট্রাভেল এজেন্ট বাজার কলকাতার সামনে দাঁড়াতে বলল ওভার ফোন। সেই সুযোগে আমরা হালকা একটু ব্রেকফাস্ট করে নিলাম। তারপর এই রাস্তা ধরে সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই বাজার কলকাতার সামনে। এটাই আজকে আমাদের মিটিং পয়েন্ট। এখান থেকে অটো আসছে, অটো নিয়ে চলে যাব সোনাখালি। এখান থেকে সোনাখালির দূরত্ব 16 কিলোমিটার, সময় লাগে প্রায় আধ ঘন্টা মতো। প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর অটো এসে আমাদের তুলে নিল। তারপর রওনা দিলাম সোনাখালির উদ্দেশ্যে। আমি সামনের জায়গাটা পেয়ে গেলাম, সুন্দর সামনের জায়গায় বসে পড়েছি। এবার সোমনাথ ভাবছে কি করবে, দাঁড়িয়ে আছে আর ভাবছে কি করবে। ওকে উঠতে দিচ্ছে না, তুলছেই না লোকজন। তুই দৌড়ো পিছনে দৌড়ো। ক্যানিং স্টেশন থেকে সোনাখালি অবধি রাস্তাটা কিন্তু সম্পূর্ণটাই ভালো। অটোর গতিবেগ প্রায় 50-এ চলছে, ফলে বুঝতেই পারছেন রাস্তার কন্ডিশন বেশ ভালো। এই আমাদের অটো নামিয়ে দিল এই সোনাখালির এখানে। ভিতর অবধি অটো আজকে যাবে না, কারণ আজকে হেভি রাশ আছে। তাই এই মেন রাস্তা থেকে এই ডান দিকে আমরা ঢুকে পড়লাম। একটুখানি হেঁটে যাব সামনে, তাহলেই পড়বে সোনাখালি ঘাটটা। কিছুটা এগিয়ে আসলে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, যদি নিজেরা নিয়ে আসেন। এই যে পার্কিং, এইখানে গাড়ি পার্ক করে রেখে তারপরে বোটে করে যেতে হবে। মেন রোড থেকে সোনাখালি ঘাট অবধি প্রায় 400 মিটার পথ আপনাদের হেঁটে আসতে হবে যদি আপনারা উইকেন্ডে আসেন এখানে। এই যে দেখুন, এই সাইডে সব লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, সারি বেঁধে লঞ্চ। দেখি আমাদের লঞ্চ কোনটা। আমরা এটা গ্রুপের সাথে এসছি, কার সাথে এসছি ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকছে, দেখে নিতে পারেন। তার কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া থাকবে। এই হচ্ছে আমাদের বোট এমবি মামনি। এখানে নামার জন্য এরকম সিঁড়ি আছে। আমরা বোটে উঠলাম প্রায় 11টা নাগাদ। এই ঠান্ডায় বোটে উঠতে না উঠতেই হাতে ধরিয়ে দিল লুচি এবং আলুর দম, সাথে একটি মোয়া। জয়নগরের কিনা সেই গ্যারান্টি দিতে পারছি না বস। তারপর বিদ্যাধরী নদীর এই অতল জলরাশির মধ্যে ভেসে পড়লাম আমরা। উচ্ছ্বাস এবং উন্মাদনা প্রত্যেকের মধ্যেই টকবক করছে তখন। তাই সবাই সামনের আসনে বসতে উদ্যত, কিন্তু বসবো বললেই কি বসা যায়? আমরা ততক্ষণে সেই জায়গার দখল নিয়ে নিয়েছি। আর আমাদের লঞ্চ তত্তর করে এগিয়ে চলেছে বেকন বাংলোর উদ্দেশ্যে। এই আমরা এমবি মামনি থেকে নেমে পড়লাম গোসাবা ঘাটে। এই হচ্ছে গোসাবা ঘাট। এখানে চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে যাব। এই আমরা চলে আসলাম বেকন বাংলো। বাংলোটা কিন্তু খুব সুন্দর, ফুল দিয়ে সাজানো, তবে লোক সংখ্যা বেশ বেশি। এখানে বাচ্চাদের জন্য দোলনা আছে, তবে বাচ্চাদের চড়তে দেখছি না, বড়রাই চড়ছে মেনলি। বাচ্চারা ঠেলা দিচ্ছে। ফুলগুলো সত্যি অসাধারণ ফুল। ঢোকার পরে ডান সাইডে এরকম বাচ্চাদের খেলার কিছু জিনিসপত্র আছে, বুদ্ধের মূর্তি আছে, পিছনে একটা পুকুর আছে।
বেকন বাংলো থেকে বেরিয়ে ডান দিকে প্রায় 2 কিলোমিটার হাঁটলে পেয়ে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। তবে আমাদের লঞ্চে 40 জন ছিল, তাই সবাইকে নিয়ে সেই দিকে যাওয়া সম্ভব হয়ে উঠল না। তার উপরে আবার বেলা গড়িয়েছে অনেকটাই, তাই দুপুর 1:50 নাগাদ আমরা লঞ্চে উঠে বসলাম। ততক্ষণে লাঞ্চ খাওয়া শুরু হয়ে গেছে এবং আমাদের লঞ্চ আবার ভেসে পড়েছে বিদ্যাধরীর বুকে। এবার আমাদের গন্তব্য পাখিরালয়। লাঞ্চে ছিল গরম গরম ভাত, সাথে মুগের ডাল, আলু ভাজা, একটা ছেঁচড়া, ভেটকি মাছের ঝাল, পাবদা মাছের ঝোল এবং শেষ পাতে চাটনি ও পাঁপড়। খাওয়া দাওয়ার টেস্ট বেশ ভালো। সুন্দরবন হলো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনে যে গাছগুলি পাওয়া যায় তার মধ্যে রয়েছে সুন্দরী, গেওয়া, গরান, পশুর, বাইন, হেতাল, গোলপাতা, খামু, লতা, কেওড়া, ধুন্দুল, আমুর, ছইলা, ওরা, কাকড়া, সিংড়া, ঝানা এবং খলসি। সুন্দরবনের প্রধান গাছ সুন্দরী। এই সুন্দরী গাছের নামানুসারেই এখানকার নাম সুন্দরবন। সুন্দরবনের 2/3 বাংলাদেশে এবং 1/3 ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বিস্তার প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যেখানে ভূমি ও জল মিলেমিশে রয়েছে। সুন্দরবন বাঘ, একাধিক জলজ স্তন্যপায়ী পাখি এবং সরীসৃপ সহ অনেক বিরল এবং বিপন্ন প্রজাতির আবাসস্থল। 1973 সালে সুন্দরবনকে টাইগার রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষণা করা হয়েছিল। ব্যাঘ্র প্রকল্পের অংশ হিসাবে প্রথমে 9টি বাঘ সংরক্ষণ করা হয়েছিল এখানে। 4 মে 1984 সালে সুন্দরবনকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় এবং সর্বশেষ 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। সুন্দরবনে প্রায় 102টি বদ্বীপ রয়েছে বলে মনে করা হয়, তবে দ্বীপের সংখ্যা নির্ভর করে দ্বীপকে সংজ্ঞায়িত করার মানদণ্ড এবং গণনার পদ্ধতিতে। কিছু অনুমানে দ্বীপের সংখ্যা 200-রও বেশি বলে মনে করা হয়। বিকেল ঠিক 4টে নাগাদ চলে এলো একটি কমলা লেবু। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য উপভোগ করতে বছর জুড়েই পর্যটকদের আসা যাওয়া লেগেই থাকে। তবে শীতের মরশুমে পর্যটকদের অত্যন্ত প্রিয় গন্তব্য বা ডেস্টিনেশন হয়ে ওঠে এই সুন্দরবন। দেখতে দেখতে পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পড়েছে এবং আমরা প্রায় পৌঁছে গেছি পাখিরালয়ের সামনে। যদিও এই পাখিরালয়ে এখন আর পাখিরা থাকে না, কারণ এখানে ফলের গাছ বিশেষ নেই। গোটা সুন্দরবনেই ফলের গাছ বিশেষ নেই। 3 থেকে 4 ধরনের গাছ পাওয়া যায় যেখানে ফল পাওয়া যায়, যেই ফলগুলো পাখিরা খেতে পারে। তাই এখানে শাকাহারী পাখির সংখ্যা খুবই কম। এখানে মেনলি মাছ কাঁকড়া ধরে জীবন ধারণ করে যেই পাখিরা, তাদের সংখ্যাটাই এখানে বেশি। পাখিরালয় দেখে আমাদের জলযাত্রা আজকের মতো শেষ হলো এবং আমরা নেমে পড়লাম আমাদের আজকে রাতের আস্তানা গ্রিন ভিউ হোমস্টে নিজস্ব জেটিতে। তখন সন্ধ্যে 6:30। সেখানে নেমে এই অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আমরা এই চলে আসলাম সুন্দরবন গ্রিন ভিউ হোমস্টেতে। এখন একটু অন্ধকার হয়ে এসছে, জায়গাটা সুন্দর। সকালে বাইরে থেকে দৃশ্যটা দেখাবো। পিছনটা পুরোটা অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা হেঁটে আসলাম। এটা এনাদের ডাইনিং রুম খুব সম্ভবত, আর এখানে এইটা হচ্ছে এনাদের হোমস্টে। দোতলা বিল্ডিং। এই হচ্ছে আমাদের একটা রুম, এখানে একটা ডবল বেড আছে, সুন্দর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে একটা মিরর, ছোট একটা টেবিল, ফ্যান আছে। এসির কোনো বন্দোবস্ত আপাতত নেই। খাটগুলো সেই পুরনো আমলের খাট। আর এই হচ্ছে ওয়াশরুম, ছোট একটা ওয়াশরুম, এক্সস্ট ফ্যান আছে, শাওয়ার আছে। গিজারের কোনো বন্দোবস্ত আমি দেখছি না। আর এটা হচ্ছে সোমনাথদের রুম। এখানে একটা ডবল বেড, তুলনামূলক একটু ছোট। আর এখানে একটা সিঙ্গেল বেড আছে, একটা টেবিল আছে, এই সাইডে মিরর। আর ওয়াশরুমটা যেরকম দেখলেন সেরকমই একটা ছোট ওয়াশরুম। সেম অ্যামিনিটিস আছে, শাওয়ার, এক্সস্ট ফ্যান, কোমোড, বেসিন এইসব আছে। এই হচ্ছে সুন্দরবনে আমাদের গ্রিন ভিউ হোমস্টের রুম। কেমন লাগলো রুমটা কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরে খুব সম্ভবত একটা সাঁওতালি নাচ আছে। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 9টা। আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারে আছে দেখতেই পাচ্ছেন গরম গরম ফুলকো ফুলকো রুটি, সাথে সালাদ এবং আলু ভাজা দিয়েছে। ডালটা আমরা নিইনি, আর তার সাথে এরকম মাটন কষা। সকাল সকাল এরকম খেজুরের রস, এর দারুণ অনুভূতি। এখন কিন্তু বাইরে অন্ধকার, বুঝতেই পাচ্ছেন বাইরে অন্ধকার, তার মধ্যে এই দাদা চলে এলো খেজুরের রস। দামটা একটু বেশিই নিল, এই 2 গ্লাস বলছে 50 টাকা করে, একদম ছোট ছোট গ্লাস।
হবে না 40 সকাল 5:30 বাজে এখন। সুপ্রভাত সকলকে। আজ আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। সকালবেলায় এরকম চলে এসছে চা। বেশ ওয়েদারটা কিন্তু দারুণ, দু সাইডে ক্ষেত, ধান কাটা হয়ে গেছে, সামনে কিছু সবজির চাষ হচ্ছে, হালকা একটা কুয়াশার পরত আছে। ওভারঅল কিন্তু খুব সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ। এখানে ফুল গাছ এবং সবজি গাছ, তার সাথে চায়ের কাপে ঝড়। এখন সকাল 6:30, শীতের শেষ সময়। আমরা সুন্দরবনে এই সবজিগুলোর গায়ে, সর্ষে ফুলের গায়ে সব শিশিরের পরত জমেছে, খুব সুন্দর লাগছে। সকাল সকাল রেডি হয়ে পড়েছি আমরা, আমি জয় আর এই যে বাবু। দেখেছেন সূর্যদেব উদিত হচ্ছেন, সুন্দর লাগছে এই সকালবেলায়। এই গ্রামের পরিবেশ, এই গ্রাম্য পরিবেশ, এখানে আবার পুকুর খনন করা হচ্ছে, এরকম সব মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর গ্রাম্য পরিবেশ। শহরে থেকে থেকে ইট কাঠ পাথর বালি ধোঁয়া ধুলো এই সবের মধ্যে থেকে থেকে আমরা তো নিজেদের শরীরটাকে জঞ্জালে পরিণত করছি রীতিমতো। তো সেখানে দাঁড়িয়ে এই নির্মল বাতাস এবং এত সুন্দর প্রাকৃতিক শোভা, এটা উপভোগ করতে সকালবেলায় অদ্ভুত সুন্দর লাগছে। শরীর এবং মন দুটোই সাংঘাতিকভাবে চাঙ্গা হয়ে উঠছে, অদ্ভুত সুন্দর লাগছে। চৈতালি ভয় পাচ্ছে যদি পিছনে সাপ আসে। 10ই জানুয়ারি 2025-এর পর থেকে এখানে জঙ্গলে এন্ট্রির জন্য কিছু রেস্ট্রিকশন করেছে। 5700 জন করে পার ডে এন্ট্রি হবে উইথ গাইড। বেঙ্গলি গাইড আছে এবং ইংলিশ গাইড আছে। তো এত বোটের চাপ থাকে যে বিশেষত শীতকাল বর্ষাকাল এই দুই সময়, আমাদের যেমন আজকে হলো, আজকে আমাদের সেকেন্ড দিন, জঙ্গলে ঢোকার কথা ছিল কিন্তু জঙ্গলে এন্ট্রি পাইনি। 5700 জন ভর্তি হয়ে গেছে। আমাদের যে ট্যুর অপারেটর সেই বিদেশ মণ্ডল, ওর নাম মোবাইল নাম্বার সব ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল। যদি আসতে চান ওর সাথে তাহলে ফোন করতে পারেন। আমাদের জঙ্গল সাফারিটা আজকে হবে না, তার কারণ এন্ট্রি পাইনি, পারমিশন পাইনি। তাই আগামীকাল আমাদের জঙ্গল সাফারিটা হবে। ভেবেছিলাম আজকে জঙ্গল সাফারি হবে, একটু ডিসঅ্যাপয়েন্ট তো হলাম বটেই। তার কারণ জঙ্গল আমার খুব ভালো লাগে। আমি বিশ্বাস করি আমরাই প্রকৃতি, তাই প্রকৃতিকে স্বচ্ছ রাখার দায়িত্ব আমার আপনার সবার। প্রত্যেকটা বোটেই ডাস্টবিন আছে, দয়া করে নদীতে কিছু ফেলবেন না, এটা অনুরোধ রইল জয়বাবু ট্রাভেলিংয়ের পক্ষ থেকে। চেষ্টা করবেন ঘুরতে গেলে প্লাস্টিকটা যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, যে কোনো জায়গাতেই। প্রকৃতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় প্লাস্টিকের জন্য। জলের বোতলটা বিশেষত মেটালের জলের বোতল আনবেন, খরচাটা একবারই হবে কিন্তু তাতে অনেক লাভ আছে, অনেক দিন চলবে মেটালের বোতল। সুন্দরবনে জলস্তর উপরে এবং মানুষের বসবাস সেই তুলনায় কিছুটা নিচে। মাঝে এই বাঁধ বুক চিতিয়ে আগলে রেখেছে এখানকার মানুষদের। তবে মাঝে মাঝে এই বাঁধেরও বুকে ব্যথা হয় এই প্রবল জলরাশি ঠেকিয়ে রাখতে গিয়ে। তখন বাঁধের ফাটলের সঙ্গে সঙ্গে প্রবল জলোচ্ছ্বাসে ঘরবাড়ি, চাষের জমি সব তলিয়ে যায় এবং এখানকার মানুষ আবার নিঃস্ব হয়ে পড়ে। কাছে থেকে এই দৃশ্য না দেখলে এই বেদনা বুকের মধ্যে মোচড় দেবে না। আমরা অনুভব করতে পারছিলাম এই দৃশ্য। আমরা জানি না এই এত বড় জায়গার সম্পূর্ণ বাঁধটা কংক্রিটের তৈরি করা সম্ভব কিনা। যদি সরকারের তরফ থেকে, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির তরফ থেকে কেউ আমাদের এই ভিডিও দেখেন, অনুরোধ করব বিষয়টা একটু খতিয়ে দেখার জন্য। সকাল 7টা নাগাদ আমাদের লঞ্চ চলে এলো জেটিতে এবং আমাদের নিয়ে রওনা দিল। আজকে আমরা ঘুরে দেখব পঞ্চমুখানি মোহনা এবং ঝড়খালি টাইগার ক্যাম্প। যেহেতু এখানে একদিকে জঙ্গল এবং একদিকে লোকালয়, তাই জঙ্গলের দিক থেকে মাঝে মধ্যেই বাঘ ঢুকে পড়ে লোকালয়ে, নদী সাঁতার কেটে পেরিয়ে। তাই বাঘের এই অনুপ্রবেশকে আটকাতে এখানে জঙ্গলের দিকে পুরোটাই বাঁশের খুঁটি পুঁতে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ফলে এখন বাঘবাবাজি আর লোকালয়ে আসতে পারে না সেইভাবে। সুন্দরবন আসলে কিন্তু অবশ্যই একটা ভালো বাইনোকুলার নিয়ে আসবেন আমাদের মতো। অনেক কিছু দূর থেকে দেখা যায়। এখানে তো পুরো ফেন্সিং করা, এখানে দেখা যাচ্ছে না সব, মানে যেহেতু ফেন্সিং করা, বাঘ হরিণ কিছুই আসতে পারবে না। তাও এই খাড়ি, এই জঙ্গল, এটাই কিন্তু সুন্দরবনের আসল মাহাত্ম্য। হয়তো সুন্দরবন খুব বেশি দিন আর বেঁচে নেই আমাদের জন্য। সমুদ্রে জলস্তর যেভাবে বাড়ছে সুন্দরবন হারিয়ে যাবে অচিরেই। তার আগে আমাদের একটু সুন্দরবন দর্শন দেখে নিই। সকালবেলায় আমাদের চলে এলো গরম গরম লুচি, যদিও আপাতত ঠান্ডা হয়ে গেছে, তার সাথে এরকম চানা আর বাঙালিদের সবার প্রিয় রসগোল্লা।
লঞ্চের সামনে দাঁড়িয়ে ভিডিওই তুলছিলাম, তার মাঝখানে দিয়ে গেল এরকম চিংড়ি মাছের গরম গরম পকোড়া, সাথে জেলেরা মাছ ধরছে সামনে। এখন আমরা পঞ্চমুখী মোহনা পার করছি। এখানে 5টি নদী হল গোমর, গোমতী, মাতলা, বিদ্যাধরী এবং হেরোভাঙা, আর সামনে বঙ্গোপসাগর। এই আমরা চলে আসলাম ঝড়খালি ফেরিঘাটে। এখানে আমরা নামবো এবং এখানে একটা জু আছে, জু বলা ঠিক হবে না হয়তো। এখানে উন্ডেড প্রাণীদের, বিশেষত বাঘ বা হরিণ ওই জাতীয় প্রাণীদের নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। কিছুদিন রাখার পরে তারা যখন আবার সুস্থ হয়ে ওঠে তখন আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই সব বোটেরা এসে ভিড়ছে। এই যে দেখুন, আমাদের নৌকাও ভিড়ে পড়লো। ঝড়খালিতে নেমে গেলাম আমরা। এই যে আমাদের সব নামছে বোট থেকে একে একে। এই সাইড থেকে আসলেন, আসার পরে এখানে এরকম দোকানপাট পাবেন। খেয়ে দিয়ে তো সবার প্রচুর অ্যাসিড হয়ে গেছে না, তাই অ্যাসিড ছোড়ো মুখে, অন্যের মুখে নয়, বুঝলে? মধু কি কিনছো মধু? আপাতত আমরা একটু লিমকা খাই। এখানে এরকম অনেক দোকানপাট আছে, দূরবীন, টুপি, সানগ্লাস, বাচ্চাদের খেলনার জিনিসপত্র, কোল্ড ড্রিঙ্কস, চিপস, এরকম অনেক কিছু পাওয়া যায়। এই বাজারের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য 30 টাকা করে, 5 থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা, আর বাকিদের 30 টাকা। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এখানে টিকিট দেখিয়ে ঢুকে পড়তে হবে। এই যে দেখছেন ভিতরে এরকম বাচ্চাদের পার্ক আছে। বাচ্চারা যা আনন্দ করছে তার থেকে বাবা মারা বেশি আনন্দ করছে। অনেক পাখিকে এখানে রেস্কিউ করা হয়, সেই পাখিগুলোকে এখানে রাখা হয়। এটার নাম দিয়েছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝড়খালি। এখানে দেখুন, এটা চিল না, এটা ঈগল। এই পাখির খাঁচার উল্টো দিকে কিন্তু লেডিস এবং জেন্টস দুটো টয়লেটই আছে। এবার তাহলে চলুন কুমির দেখি। এটা হচ্ছে কুমিরের ফেন্সিং। এই দেখুন কুমিরটা হাঁ করে শুয়ে আছে। আর এখানে দেখুন একটা বড় কুমির। বাঘ আমরা দেখলাম দূরে বসে আছে, ক্যামেরা নিয়ে তো পৌঁছানো গেল না, কিন্তু ভিতরের দৃশ্যটা খুব সুন্দর। কুমিরের ভিডিও তো দেখালাম, আশা করি ভালো লাগলো। এরা সবই কিন্তু উন্ডেড, কোনো না কোনোভাবে এরা অসুস্থ। বাঘটা যেমন দেখলাম আমরা হাঁটতেই পারছে না, এখান থেকে বাঘটা দেখা যাচ্ছে শুয়ে আছে। দাঁড়ান একবার আপনাদের দূরবীন দিয়ে চেষ্টা করে দেখাই। ওই যে দেখেছেন একদম দ শেপের যে গাছটা আছে, সেই দ শেপের গাছটার নিচেই দেখা যাচ্ছে হলুদ ডোরা কাটা কাটা। ও আসলে হাঁটতে পারছে না, ও প্রচণ্ডভাবে উন্ডেড। এই কুমিরটা একদম সামনে শুয়ে আছে। এই পার্কটা এইটুকুনি মোটামুটি, পুরো ওই সাইড থেকে গিয়ে রাউন্ড করে এই সাইড থেকে চলে আসলো। এখানে আমাদের আবার সোমনাথ ভাই কিছু দেখেছে। ভাই কিছু দেখলে? ও কুমিরটা এখান দিয়ে সামনে দেখা যাবে, দেখি যাচ্ছে। দূরের ভিডিওটা দেখালাম, উড়ে বাবারে। তাহলে এবার কাছের ভিডিওটা দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন। একদম সামনে থেকে দেখালাম, বেশ বড় সাইজের কুমির। কুমিরের খাঁচার পাশেই আরও একটি অসুস্থ বাঘ শুয়েছিল, তাকেও আমরা দূরবীন এবং ক্যামেরার সাহায্যে নিয়ে চলে আসলাম আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে। বাঘ কুমিরদের দেখে আমরা এই পার্কে আসলাম এবং কিছু অসাধারণ ফুলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করে বেরিয়ে পড়লাম পার্ক থেকে। সময় চলে এলো, দুপুর 2টো বেজে গেল। আমরা বসে পড়লাম খেতে। পাতে চলে এলো একদম গরমা গরম ভাত, তার সাথে পাতলা করে মুসুরির ডাল, আলু ভাজা এবং চচ্চড়ি। এরপরে চলে আসলো রুই পোস্ত, আর এরপরে চলে এলো বাগদা চিংড়ির মালাইকারি।
শেষ পাতে চলে এলো চাটনি আর পাঁপড়। লঞ্চে বসে সুন্দর মৃদুমন্দ বাতাসের মধ্যে মধ্যাহ্ন ভোজন পর্বের শেষে লঞ্চের একদম সামনে এসে বসে পড়লাম এবং সুন্দর হালকা শীতল বাতাস উপভোগ করতে করতে দূরের ডিঙি নৌকা, জাহাজ ইত্যাদি প্রভৃতি দেখতে দেখতে এগোতে লাগলাম আমরা আমাদের পরের গন্তব্য লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। দেখতে দেখতে সূর্য অস্ত যাচ্ছে, এখন সময় 4:30। এই বোট থেকে নামলাম, এখানে লোকনাথ বাবার মন্দির আছে, সেটা দেখতেই নামলাম। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে। এটা একটা সুন্দরবনের গ্রাম। দেখছেন ধান মারা চলছে, ওই যে দেখুন ধান এখন মেশিন লাগিয়েছে, আগে তো পা দিয়ে করা হতো, এখন এই মেশিন লাগিয়ে সেই মেশিন থেকে ধান ঝাড়া চলছে। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। আজকে এখান থেকে হোটেলে ফিরে যাব। সুন্দরবন আসতে গেলে 3 দিন শুধু জঙ্গলেই ঘুরতে হবে, তার রেট আলাদা। আমি জিজ্ঞাসা করেছিলাম, ফটোগ্রাফির জন্য এখানে আলাদা ট্যুর হয়, ফটোগ্রাফির জন্য পার হেড পার নাইট 4000 টাকা করে। 3 দিন শুধু জঙ্গলেই নিয়ে যাবে, সেপারেট ছোট বোট থাকবে, সেই বোটে করে 6-7 জন ম্যাক্সিমাম থাকবে, সেই 6-7 জনকে নিয়ে ফটোগ্রাফি ট্যুর হয়। সেটা টাইমিং হচ্ছে গিয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, এর জন্য আলাদা পারমিশন করাতে হয়। সেসব ওই ট্রাভেল ট্যুর অপারেটর করিয়ে দেবে, অসুবিধা নেই। আমাদের যে ট্যুর অপারেটর তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তার সাথে যোগাযোগ করতে পারেন। এখন সময় সন্ধে 6টা, আধার নেমে এসছে নদীর বুকে। আমাদের হাতে চলে এসেছে এরকম গরমা গরম চাউমিন, উপরে ছোট্ট করে টমেটো সস দেওয়া, বোটের ভিতরটাও আলো আধারি, তাই ব্যাপারটা এরকম লাগছে। সন্ধে 7টা নাগাদ ফিরে আসলাম আমরা আমাদের হোমস্টেতে। অত্যই শেষ রজনী আমাদের 2025 সালের এই সুন্দরবন ট্যুরের। তাই আমাদের ট্যুর অপারেটর এবং এই হোমস্টের মালিক বিদেশ মণ্ডল আমাদের জন্য স্পেশাল সুন্দরবনের মধু ব্যবস্থা করে রেখেছিল। জয়বাবু ট্রাভেলিং চ্যানেলে এক্সক্লুসিভ ভিডিও। এটা হচ্ছে প্রথম খলসে ফুলের মধু। চায়ের ক্ষেত্রে যেমন বলা হয় ফার্স্ট ফ্ল্যাশ, এটাও ঠিক সেরকম। প্রথম যে খলসে ফুল ফোটে সুন্দরবনের জঙ্গলে প্রতি বছর মার্চ মাসে, সেই ফুল থেকে যে মধু সংগ্রহ করে মৌমাছিরা, সেই মধু এটা। দাম নিল মাত্র 500 টাকা কেজি। এর স্বাদ গন্ধ অতুলনীয়। যে সকল জেলে ভাইয়েরা কাঁকড়া মাছ ইত্যাদি ধরতে জঙ্গলে খাড়িতে প্রবেশ করেন, তারা এই মধু সংগ্রহ করে এনেছে। বিশুদ্ধ এবং খাঁটি মধু এটি। এই যে ধরুন আমরা এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই দিক থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখানকার কেউই বলতে পারবে না যে আপনি সম্পূর্ণ নিরাপদে আছেন। যে কোনো সময় বাঘ চলে আসতে পারে, এবং বাঘের যা গল্প শুনছি, মানে আমার তো হেভি ঠান্ডা লাগছে এখন রীতিমতো বাঘের গল্প শুনে। আমি হয়তো আজকে রাত্রিরে স্বপ্নেও দেখবো বাঘ। সাংঘাতিক অভিজ্ঞতা। সুন্দরবনে আসবেন, তবে যারা জঙ্গল ভালোবাসেন তাদেরকে স্পেশালি বলবো, সুন্দরবন আসলে জঙ্গল ট্যুর প্ল্যান নিয়ে আসবেন। আজকে খুবই সিম্পল একটা মেনু আছে। এখানে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। এটাই আজকে আমাদের ডিনার। গুড মর্নিং সকলকে। সকালবেলায় একদম ক্যামেরা বাইনোকুলার নিয়ে রেডি হয়ে পড়েছি। আজকে আমাদের জঙ্গল সাফারির দিন, ফলে সবাই প্রচণ্ড এক্সাইটেড। আজকে আমাদের জঙ্গল সাফারির দিন। এই আমরা চলে আসলাম সজনেখালিতে। এটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানেই সব বোটেরা ভিড় করে এসে দাঁড়াচ্ছে, এখান থেকে নামতে হবে। এই যে দেখছেন অবস্থা, সব বোট গুতোগুতি করে একজন আরেকজনকে ধাক্কা মেরে ওর বোট ভেঙে দিয়ে আসছে। এই জেটিটার অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ। এই হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। এখান থেকেই মেন জঙ্গলে পারমিশনটা করতে হয়। আমাদের বোট অপারেটররা কিন্তু সেটা করেই রেখেছেন আগে থেকে। গতকাল পাইনি আমরা পারমিশন জঙ্গলে ঢোকার, আজকে কিন্তু পারমিশনটা পাওয়া গেছে। এখানে বনবিবির একটা রেপ্লিকা আছে। মানস মণ্ডল বাবু আজকে আমাদের গাইড করবেন এই জঙ্গল সাফারিতে। ইনারা এখানকার গভর্নমেন্ট অ্যাপ্রুভড গাইড, সরকারি চাকুরে নন কিন্তু। এই গাইড চার্জ 800 টাকা মাত্র একটা সম্পূর্ণ বোটের জন্য। জঙ্গল সাফারির এন্ট্রি ফি এবং গাইড চার্জ ট্যুর প্যাকেজের মধ্যেই ধরা থাকে। এখান থেকে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে পুরোটাই কিন্তু এরকম কংক্রিটে বাঁধানো, ফলে জল কাদার কোনো ব্যাপার এখানে নেই। এটা হচ্ছে টার্টেল পয়েন্ট। এই টার্টেল পয়েন্টে ঢোকার সাথে সাথেই একটি কচ্ছপ সাঁতার কেটে আমাদের স্বাগত জানালো সজনেখালি টাইগার রিজার্ভে। আমাদের আন্দামানের আন্ডার ওয়াটার ভিডিওটা দেখা হয়েছে, যদি না দেখা হয়ে থাকে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো, দেখতে পারেন। এখানে এরকম রিয়েল টার্টেল দেখতে পারবেন আপনারা জলের তলায়। আমাদের স্কুবা ডাইভিংয়ের দৃশ্য। এটা হচ্ছে ক্রোকোডাইল পন্ড।
এখানে ছোট ছোট কয়েকটা কুমির আছে, রাখা আছে, এবং এদেরকে ফিট করানো হয় যথারীতি, এবং এরা একটা সাইজ অবধি রিচ করে গেলে তারপরে কিন্তু জলে ছেড়ে দেওয়া হয়, মানে নদীতে ছেড়ে দেওয়া হয়। এটাই হচ্ছে ক্রোকোডাইল পন্ড। আর এই যে নারকোল পাতার মতো যেটা দেখতে পাচ্ছেন গাছগুলো, এটা হচ্ছে গোলপাতা গাছ। নাম গোলপাতা, কিন্তু এর পাতা লম্বা। ওই যে একটা কুমির দেখা যাচ্ছে, এরকম সাইজের 3 থেকে 4টি কুমির রাখা আছে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, সজনেখালি ওয়াচ টাওয়ার। এখান থেকে উঠতে হয়। এখানে কিছু সতর্কীকরণ আছে, ড্রোন বা ইউভি ফটোগ্রাফি নিষেধ, প্লাস্টিকের বলতে তো স্ট্রিক্টলি বারণ, কোনো রকম কোনো নেশা ভাঙ করা যাবে না এবং মাছ ধরা যাবে না। আর জলের নিচে ফটোগ্রাফি করা যায় না, এখানে যা খোলা জল এমনিতেও করা যাবে না। এই সামনেই হচ্ছে বিস্তীর্ণ খোলা জঙ্গল। এখানে কিন্তু সময় সুযোগ থাকলে, কপালে থাকলে ব্যাঘ্র দর্শন হতে পারে আপনাদের। মাঝে সাঝে যখন এই ওয়াচ টাওয়ারে খুব বেশি লোক হয় না, গুটি কয়েক লোকের আনাগোনা থাকে, তখন এখানে ব্যাঘ্র দর্শন হলেও হতে পারে। এখানে যে মিষ্টি জলের পুকুর আছে, সেই মিষ্টি জলের পুকুরে বাঘ জল খেতে আসে। 2022-23 সালের গণনা অনুযায়ী এই মুহূর্তে সুন্দরবনে বাঘের সংখ্যা 101টি। এটিই হচ্ছে সুন্দরবনের বিখ্যাত গাছ সুন্দরী। এর সায়েন্টিফিক নাম হেরিটিয়েরা ফোমিস। আর এই যে দেখছেন গাছটা, এই সামনের গাছটা, এটার নামই হচ্ছে কাঁকড়া গাছ। এটাও কিন্তু ম্যানগ্রোভ। তার পাশেই গোলপাতা গাছ। যে প্লাসটা আপনারা এখন দাঁড়িয়ে আছেন, সজনেখালি অপোজিটটা হচ্ছে ভিলেজটার নাম হচ্ছে পাখিরালা। আর এই যে সামনে কটেজটা দেখছেন, এটা কিন্তু গভর্নমেন্টের কটেজ। মাতলা ট্যুরিজম প্রপার্টি সজনেখালি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইটের লিঙ্ক। এখান থেকেই এই কটেজ বুক করা যায়। নন এসি রুমের ভাড়া 2000 টাকা, এসি ডবল বেডের ভাড়া 2699 টাকা এবং এসি স্যুটের ভাড়া 3200 টাকা। এখান থেকে ইনারা বোট ভাড়া করে দেয় সাইট সিইং এর জন্য। বোট ভাড়া 10,500 টাকা প্রতিদিনের। মুশকিলটা সেখানে নয়, মুশকিলটা হলো বোটে ওঠার সময় জানতে পারবেন যে বোটে কতজন যাবে, সেই অনুযায়ী ভাড়াটা ভাগ হবে। আর খাওয়ার খরচ সম্পূর্ণ আলাদা। কিন্তু এই কটেজে থালি সিস্টেমে যে ফুড পরিবেশন করা হয় তার দামও যথেষ্ট বেশি। যেমন ফিশ থালির দাম 350 টাকা, ভেজ থালির দাম 250 টাকা। ফলে এখানে থাকলে সাইট সিইং এবং খাওয়ার জন্য যথেষ্ট খরচও হবে এবং বেগ পেতে হতে পারে। এই যে শ্বাসমূলগুলো দেখছেন কীরকম সরু সরু হয়ে বেরিয়ে আছে, বাঘ এর উপর দিয়ে হাঁটতে পারে না। তাই হরিণ বা বন্য শূকরকে যখন বাঘ তাড়া করে, তারা কিন্তু এই শ্বাসমূলের এখানে এসে দাঁড়িয়ে পড়ে, কারণ তাদের সরু সরু পা, তাদের অসুবিধা হয় না। কিন্তু বাঘ যেহেতু বড় থাবা, বড় পা, তার জন্য এর মধ্যে ঢুকতে পারে না। এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট। পুরো পার্কটাকে ঘুরে এসে, পুরো ওয়াচ টাওয়ার জঙ্গলগুলো পুরো ঘুরে এসে এই সাইড থেকে আমরা বেরোবো। আজকের ব্রেকফাস্ট এরম গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে বেশ মাখো মাখো ছোলার ডাল, আবার সাথে ডিম সেদ্ধও আছে। সজনেখালি থেকে বেরিয়ে পড়লাম সকাল 8:30 নাগাদ। আমাদের আজকের পরবর্তী গন্তব্য সুধন্যখালি ওয়াচ টাওয়ার। জঙ্গলে ফেন্সিং শেষ হয়ে গেল, এবার কিন্তু খোলা জঙ্গল। এই সাইডটা দেখছেন, এটা বাম সাইড আমাদের, এটা পীরখালি 1, আর ডান সাইড যেটা দেখছেন সেটা পীরখালি 2। এই আমরা চলে আসলাম সুধন্যখালি ওয়াচ টাওয়ার দেখতে। এখান থেকেই যেতে হবে হেঁটে। এটা হচ্ছে সুধন্যখালির এন্ট্রি পয়েন্ট, আর এক্সিট পয়েন্টটা আবার আলাদা। সজনেখালিতে যেরকম দেখলেন এখানেও সেরকম। সুধন্যখালিতে নেমে প্রথমেই বনবিবি আমাদের দর্শন দিলেন। বনবিবির পাশেই আছেন উনার যমজ ভাই শাহ জঙ্গলি। ভাইয়ের পাশেই দক্ষিণ রায় এবং বনবিবির পাশে দুঃখী। দুঃখী বলতে এখানকার মানুষজনদের বোঝানো হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগারকে এখানকার মানুষজন দক্ষিণ রায় বলে থাকেন। সেই দক্ষিণ রায় যখন দুঃখীকে আক্রমণ করে, তখন দুঃখী বনবিবির শরণ নিলে বনবিবি তাদের রক্ষা করেন দক্ষিণ রায়ের কবল থেকে। এটাই প্রচলিত বিশ্বাস। এটি হলো কাঁকড়া গাছ। যেহেতু এর ফুলগুলো কাঁকড়ার মতো দেখতে এবং রংটাও লাল কাঁকড়ার সাথে মিলে যায়, তাই এই নাম। এছাড়াও বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা যায় এখানে। সুন্দরবনে কি কি গাছ পাওয়া যায় তার নাম আমি আগেই বলেছি। তবে বোটানি স্টুডেন্টদের জন্য স্বর্গরাজ্য এই সুন্দরবন। এই গাছটির নাম গেওয়া। এর ফল কিন্তু বিষাক্ত এবং এর থেকে যে সাদা আঠালো তরল নিঃসৃত হয়, সেটি একবার চোখে গেলে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা প্রবল। এই হচ্ছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার। এই সিঁড়ি দিয়েই ওয়াচ টাওয়ারের উপর উঠে যেতে হয়। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। দু সাইড থেকে খোলা জঙ্গলটা দেখতে পাবেন। এই যে এখানে একটা মিষ্টি জলের পুকুর করা আছে। এই মিষ্টি জলের পুকুরে বাঘ বা বিভিন্ন বন্য প্রাণী জল খেতে আসে। বাঘ এই সব জায়গায় ঘাপটি মেরে বসে থাকে। যখন হরিণ বা শূকর জল খেতে আসে, তখন তাদের উপর অ্যাটাক করে এবং শিকার বানিয়ে নেয়।
সুধন্যখালি ওয়াচ টাওয়ার থেকেও আমরা হতাশ হয়ে ফিরলাম, এখানেও কিছুই দেখতে পেলাম না, একটা হরিণও জুটলো না। চলো নেক্সট জায়গায় দেখি কিছু দেখা যায় কিনা। এই হচ্ছে এক্সিট পয়েন্ট সুধন্যখালি ওয়াচ টাওয়ারের। এই সামনে বলছে কুমির আছে, আপাতত দেখা যাচ্ছে না, বোটটা আবার ঘুরিয়ে নিয়ে আসলো। ও এই যে সামনে, এই সামনে একটা মাথা তুলে আছে। আমি একটু দূরবীন দিয়ে দেখি, হ্যাঁ ওই তো কুমিরটা দেখা যাচ্ছে। আমি আসলে দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি, এই দেখুন সামনে স্পটেড ডিয়ার। অবশেষে আমরা একটা হরিণ দেখতে পেয়েছি। কাকা আস্তে আস্তে, আমরা অবশেষে একটা হরিণ দেখতে পেয়েছি। আশায় আশায় বসে আছি, ওরে আমার মন, কখন তোমার আসবে টেলিফোন। তো আমরা সবাই সেরকমভাবেই চাতক পাখির মতো বসে আছি বাঘ দেখবো বলে, কিন্তু বাঘের দেখা নেই। তবে এরপরেই আসলো সেই গা ছমছমে হাড় হিম করা দৃশ্য। আমরা দূর থেকে একটা বাঘ দেখলাম, তবে অল্প সময়ের জন্য বাঘটা উঠে চলে গেল। যাই হোক, আমাদের ট্যুর অপারেটরের থেকে নেওয়া আগের সপ্তাহের ভিডিও এটা। 3টি বাঘ একসাথে পার হচ্ছে খাড়ি, অদ্ভুত দৃশ্য দেখুন। সুন্দরবনের প্রাপ্তবয়স্ক বাঘ অন্যান্য এলাকার বাঘের চেয়ে ছোট, লম্বায় 8 থেকে 9 ফুট এবং উচ্চতায় 3 ফুটের চেয়ে কিছুটা কম। ওজন প্রায় 90 থেকে 120 কিলোগ্রাম। এর কারণ হলো তাদের চর্বিহীন শরীর এবং ছোট শরীরের ভর তাদের সুন্দরবনের কর্দমাক্ত ভূখণ্ডে চলাফেরা করতে সাহায্য করে। আকারে বড় হলে জল কাদায় পা আরো বসে যাবে এবং শিকার ধরতে প্রচন্ড অসুবিধা হবে। এখানে বাঘেদের শিকার মূলত স্পটেড ডিয়ার, যার ওজন 50 কিলোগ্রামের মধ্যে। এছাড়াও এখানকার বাঘ বন্য শূকরও শিকার করে। তবে আকারে ছোট হলে কি হবে, সুন্দরবনের বাঘ অন্য ভূখণ্ডের বাঘের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং চালাক চতুর। একমাত্র সুন্দরবনের বাঘ মানুষ খেকো বা ম্যান ইটার। এর কারণ প্রধানত 3টি। প্রথমত, ডিফরেস্টেশন বা বনভূমি নিকেশ, তার মানে বাসস্থানের অভাব। দ্বিতীয়ত, খাদ্যের অভাব। এখানকার প্রতিকূল পরিবেশ, নোনা জল, কর্দমাক্ত ভূমি, সাথে ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল শিকারে প্রচণ্ডভাবে বাধা সৃষ্টি করে। তৃতীয়ত, মুহুর্মুহু মানুষের জঙ্গলে অনুপ্রবেশ বা রেগুলার ম্যান টাইগার ইন্টারাকশন। এখানকার মানুষ মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহের উদ্দেশ্যে জঙ্গলে প্রবেশ করে, ফলে মানুষ বাঘের সহজ শিকারে পরিণত হয়। এটা হচ্ছে বনবিবি ভরানী খাল। আমরা এই ডান দিকে ঢুকে গেলাম, পীরখালি 1 খাল থেকে আমরা বনবিবি ভরানী খালে ঢুকে পড়লাম। বাঁ সাইডে সাইনবোর্ড ছিলই লেখা। এই ডান দিকেরটা হচ্ছে পীরখালি 3, বাম দিকেরটা হচ্ছে পীরখালি 2, আর আমরা নামবো পীরখালি 5-এ। এই যে দেখছেন নদীটা চওড়া হয়ে গেল, এটা আমরা চলে আসলাম খনাখালিতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সোজা একদম, ওটা হচ্ছে গাজীখালি নদী। এরপর শুরু হলো আমাদের গাইড দাদার সঙ্গে বাঘের গল্প। উনার কাকা মাছ কাঁকড়া ধরতে গেছিলেন জঙ্গলে কোনো একদিন, আর ফেরা হয়নি ঘরে। বাঘ নিয়ে গেছে নৌকার উপর লাফ দিয়ে পড়ে। সেই গল্প বলতে বলতে যেমন উনার চোখ ভিজে উঠেছিল, সেরকমই আমাদের চোখের কোণেও হয়তো জমেছিল জল। উনার মুখেই শোনা মৌলিদের গল্প। মৌলি মানে যারা মধু সংগ্রহ করতে জঙ্গলে প্রবেশ করেন। এক একটি ডিঙি নৌকায় 6 থেকে 7 জন করে যায় মধু সংগ্রহের উদ্দেশ্যে। মার্চ এবং এপ্রিল মাসে প্রায় 20 দিনের জন্য। প্রতিদিন ভোরবেলায় সেই নৌকার যে কোনো একজন বাদে বাকি 5 থেকে 6 জন নেমে যান খোলা জঙ্গলে। তাদের চোখ থাকে গাছের উপরে কোথায় মৌমাছিরা বাসা বেঁধেছে, অথচ সেই সুযোগে আরও একজোড়া ক্ষুধার্ত জ্বলন্ত চোখ জরিপ করে চলে সেই মানুষটিকে। তার কিছুক্ষণ পর এই জ্যান্ত মানুষটি পরিণত হবে হলুদ ডোরা কাটার খাদ্যে। প্রতি বছর প্রায় 45 থেকে 50 জন মৌলি জঙ্গলে প্রবেশ করেন, অথচ ঘরে ফেরা হয় মাত্র 35 থেকে 40 জনের। বাকি 5 থেকে 10 জন ততক্ষণে দক্ষিণ রায়ের ক্ষুধা নিবৃত্তি ঘটিয়েছে। এভাবেই বছরের পর বছর, যুগের পর যুগ চলে এসেছে। কি অসীম সাহস মাথায় ভর করলে সুন্দরবনের মৌলি হওয়া যায়, ভাবতেই আমার গায়ের প্রতিটা লোমকূপ এই মুহূর্তে দাঁড়িয়েও শিহরিত হচ্ছে। দুপুর 12:15 নাগাদ আমরা পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে। এটাকেই জঙ্গল ওয়াকওয়েও বলা হয়। এই হচ্ছে দোবাকি ক্যাম্প, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এখানে এরকম জঙ্গলের উপর থেকে হেঁটে যায়, এরকম ব্রিজ করা আছে। এটা প্রায় 500 মিটারের একটা ব্রিজ। এই সব সাইডে অনেক সময় বাঘ আসে। ওই যে দেখা যাচ্ছে বাঘের পাগমার্কগুলো অনেক পুরনো হয়ে গেছে। হরিণেরও পায়ের ছাপ দেখা যাচ্ছে, অনেক পাগমার্ক দেখা যাচ্ছে।
কিন্তু সব শুকিয়ে গেছে। 2 নাইট 3 ডে সুন্দরবন ট্যুর আমাদের মতো এইভাবে করতে পারেন, সেক্ষেত্রে আমাদের ট্রাভেল অপারেটরের সাথে যোগাযোগ করলে উনি আমাদের মতোই সব ব্যবস্থা করে দেবেন এবং হোমস্টেটা উনার নিজের, খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিদেশবাবু খুব ভালো লোক। এছাড়াও জয় মা তারা ট্যুরিস্ট সেন্টার ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করতে পারেন, ওনাদের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের বোটের খাওয়া দাওয়ার দায়িত্বে ছিলেন এই জয় মা তারা ট্যুরিস্ট সেন্টার। আর আপনারা যদি গ্রুপ বানিয়ে একা আসতে চান, সেক্ষেত্রে আমাদের মামনি বোটের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন। বোট মালিকের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারাই করে দেবেন এবং জঙ্গল পারমিটও ওনারা করে দেবেন। আর হোটেলের জন্য আমাদের এই সুন্দরবন ট্যুরের ট্যুর অপারেটর বিদেশবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। আগেই বললাম ওনার নিজস্ব হোমস্টে আছে। এখানে আবার একটা টাওয়ারও আছে, ওয়াচ টাওয়ার। চলুন উপরে দেখি। কিচ্ছু দেখা যাবে না, বুঝতেই পাচ্ছেন। না স্বাভাবিক, এত মানুষ থাকলে কিছু না থাকাটাই স্বাভাবিক। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওপরের দৃশ্যটা চলুন দেখে নি ইনস্টা 360 শটে। আরও একভাবে সুন্দরবন ট্যুর করা যায়, সেটাও 2 নাইট 3 ডেজে হয়। সেই ট্যুর প্ল্যানে লোকাল সাইট সিন কিছু থাকে না, সেটাতে শুধুমাত্র জঙ্গল সাফারি থাকে, ফটোগ্রাফি ট্যুর বলা হয় সেটাকে। সেখানে তুলনামূলক ছোট একটি লঞ্চ পেয়ে যাবেন আপনারা এবং জনসংখ্যা 6-7 জনের বেশি যেন না হয়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি জঙ্গলে বেড়াতে পারবেন আপনারা সেই ট্যুরে। তবে এত লম্বা চওড়া খাওয়া দাওয়া থাকবে না কিন্তু সেখানে। ডিরেক্ট বোটের সঙ্গে কন্ট্যাক্ট করে জঙ্গল প্যাকেজ বুক করলে খরচা কিছুটা কমবে। তবে আমাদের ট্যুর অপারেটর মিস্টার বিদেশ মন্ডল এই জঙ্গল ট্যুরটা করা, ওনার থেকে বুক করলে খরচা হবে এই মুহূর্তে 4000 টাকা জন প্রতি দিন প্রতি, মানে 3 দিনে 12,000 টাকা একজনের। আর আমরা যে 2 নাইট 3 ডেজের ট্যুরটা করলাম এই 2025 সালে, তার খরচ হলো টুইন শেয়ারিং বেডের জন্য 4500 টাকা পার হেড এবং ট্রিপল শেয়ারিং বেডের জন্য 4200 টাকা পার হেড। এখন সময় দুপুর 2:30। আমরা যে মধ্যাহ্ন ভোজনে বসে পড়লাম, অলরেডি শুরু করে দিয়েছি। গরম গরম ধোঁয়া ওঠা চালের ভাত, তার সাথে মুগের মাখো মাখো ডাল, ঝুরি আলু ভাজা, কাতলা মাছ, এরপর চলে এলো কাঁকড়া কষা, আর শেষ পাতে চাটনি আর পাঁপড়। এখন সময় বিকেল 4:30। আমরা নেমে পড়লাম এবং আমাদের বোট MV মামনিকে বিদায় জানিয়ে এগিয়ে যাব ক্যানিংয়ের পথে। বিকেল 5:15 ট্রেন ধরার ইচ্ছে আছে। এখন সময় 4:30। এখান থেকে অটো করে যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগবে। দেখি 5:15 পাই কিনা। এই যে এদিক থেকে আসলাম, পোর্টটা থেকে যেখানে বোট আমাদের নামালো, সেখান থেকে বেরিয়ে এসে এখন অটো পাবেন। এখন রাস্তাটা খালি, যেহেতু বিকেলবেলা এখন আর লোক আসে না। তো আপনারা যদি একা নিজেরা আসেন তো এখান থেকে অটো পেয়ে যাবেন। এখান থেকে অটো ভাড়া 30 টাকা। চলো, টাটা টাটা টাটা, দেখা হবে একদম। দৌড়াদৌড়ি করে আমরা 5:15 মিনিটের ক্যানিং শিয়ালদা লোকাল ধরে ফেলেছিলাম এবং 6:40 নাগাদ পৌঁছে গেছিলাম শিয়ালদা। সেখান থেকে বাড়ি। তাহলে বন্ধুরা, আমাদের সুন্দরবন ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওগুলো ভালো লাগে, দেন লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে অল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আমরা যখনই নতুন ভিডিও বা শর্টস দেবো আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যাবে। হেল্প আস টু গ্রো, তাহলে আরো ভালো ভালো জায়গার ভিডিও আমরা নিয়ে আসতে পারবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক সন্ধ্যে 7টায়।